फ्रेंड्स, हाउ आर यू? আমি দীপাংশু মুখার্জি। আজকে আমরা বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করব। আমরা জানি যে পশ্চিমবঙ্গের আগামী যে পরীক্ষাটা হতে চলেছে ডি গ্রুপের, সেই ডি গ্রুপের সিলেবাসে বিসর্গ সন্ধিটা রয়েছে। তো তাই আমরা বিসর্গ সন্ধিটা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই বলে নিই যে বিসর্গ সন্ধি বলতে আমরা কি বুঝি। মনে রাখবেন, বিসর্গের সঙ্গে স্বরধ্বনির কিংবা বিসর্গের সঙ্গে ব্যঞ্জনধ্বনির মিলনকেই বিসর্গ সন্ধি বলা হয়ে থাকে। অর্থাৎ বিসর্গের সঙ্গে স্বরধ্বনি বলতে আমরা জানি অবশ্যই স্বরেয়, স্বরা, রস্যই, দীর্ঘই এগুলো, এবং বিসর্গের সঙ্গে ব্যঞ্জনধ্বনি বলতে ক খ অবশ্যই, তার সঙ্গে বিসর্গের মিলনকেই বলা হয় বিসর্গ সন্ধি। তো এই বিসর্গ সন্ধি অর্থাৎ বিসর্গ দু রকমের হয়ে থাকে, রজাত এবং স্বজাত। বিসর্গ দু রকমের হয়ে থাকে, রজাত এবং স্বজাত। রজাত বিসর্গগুলো কোনগুলো? যেমন ধরুন প্রাতর, প্রাত, লক্ষ্য করে দেখুন রয়ের জায়গাতে বিসর্গটা চলে এসছে, তো রয়ের স্থানে বিসর্গটা, তাই এটাকে বলা হচ্ছে রজাত। তো প্রাতর থেকে প্রাত, সে একইভাবে দূর, দূর থেকে দুহ, পুনর থেকে পুনঃ ইত্যাদি। এবার স্বজাত, যেমন ধরুন বয়স, এই বয়স থেকে বয়, অর্থাৎ স্বয়ের জায়গাতে বিসর্গটা আসছে, তাই এটাকে স্বজাত। ঠিক একইভাবে তেজস থেকে তেজ, মনস থেকে মন ইত্যাদি। এবার আসা যাক সন্ধিতে। তো স্বরধ্বনিতে বিসর্গ মিলে, অর্থাৎ স্বরধ্বনির সঙ্গে বিসর্গটা মিলে ওকার তৈরি হয়। স্বরধ্বনিতে বিসর্গটা মিলে গিয়ে ওকার তৈরি হয়। ওকার বলতে আমরা জানি অবশ্যই এটা হচ্ছে ওকার। এই ওকার তৈরি হয় স্বরধ্বনির সাথে বিসর্গ মিলে। যেমন ধরুন স্বর সাথে বর যোগ হয়ে হলো স্বরবর, স্বরবর। তাহলে এখানে স্বরধ্বনিটা কোথায়? তো এখানে আমরা স্বরবর্ণটা দেখতে পাচ্ছি না, যার সাথে যোগ হচ্ছে। একটু বিশ্লেষণ করে বলে দিই। মনে করুন স, তার সাথে র বসে আছে। এবার রটাকে যদি একটু উচ্চারণ করা হয় একটু সুরের মতন করে, মনে করুন র, তাহলে দেখুন রটার শেষে অটা চলে আসছে। এখানে এই স্বরবর্ণের স্বরধ্বনিটার কথা বলা হচ্ছে, অর্থাৎ এই স্বরধ্বনির সাথে বিসর্গটা বসে রয়েছে। একটু নিয়মটাকে আমি আলোচনা করে বলে দিচ্ছি। প্রথম শব্দে থাকা, মনে করুন এই যে প্রথম শব্দ হচ্ছে এটা, এটা হচ্ছে প্রথম শব্দ। তাহলে প্রথম শব্দে থাকা অধ্বনির সঙ্গে, অর্থাৎ অটা কোথায় আছে? রয়ের সাথে যুক্ত হয়ে আছে। তাহলে র বললে অটা চলে আসে। তাহলে কি হচ্ছে? প্রথম শব্দে থাকা অধ্বনির সঙ্গে যুক্ত বিসর্গের, এই অধ্বনির সঙ্গে বিসর্গটা যুক্ত হয়ে আছে, তাই যুক্ত বিসর্গের সঙ্গে পরবর্তী শব্দের, পরবর্তী শব্দ বলতে এটাকে বোঝাচ্ছে, এই পরবর্তী শব্দের প্রথমে থাকা বর্গের, তো পরবর্তী শব্দ হচ্ছে এটা, এই পরবর্তী শব্দের প্রথমে থাকা, প্রথমে বলতে পরবর্তী শব্দের প্রথমে রয়েছে এই বটা, তাহলে পরবর্তী শব্দের প্রথমে থাকা বর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ব্যঞ্জন ধ্বনি। মনে রাখবেন, বর্গের, বর্গ বলতে কি সেটা আমি পরবর্তী লেসনে বুঝিয়ে দেবো, কারণ সন্ধি করতে গেলে বর্গটা খুবই ইম্পর্টেন্ট, বর্গটা জানতে হয়। তো বর্গটা আমি পরবর্তী লেসনে অবশ্যই বলে দেবো। তার জন্যে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমি যখনই আপলোড করব তখন আপনারা সেটা পেয়ে যাবেন। তাই পরবর্তী শব্দের এই যে প্রথম বর্ণটা কি হবে, মানে প্রথম ধ্বনিটা কি হচ্ছে? বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ব্যঞ্জন ধ্বনি, অন্তস্থ ব্যঞ্জন ধ্বনি কিংবা হ ধ্বনির সঙ্গে, অন্তস্থ ব্যঞ্জন ধ্বনি কিংবা হ ধ্বনি, অর্থাৎ যে কোনো বর্গের কি হচ্ছে, যে কোনো বর্গের প্রথম, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ব্যঞ্জন ধ্বনি, যে কোনো বর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ব্যঞ্জন ধ্বনি, তার সাথে অন্তস্থ ব্যঞ্জন ধ্বনি কিংবা হ ধ্বনির সঙ্গে বিসর্গ যুক্ত হবে। অর্থাৎ কি হচ্ছে, আবার একবার বলে নিই, প্রথম শব্দে থাকা অধ্বনির সঙ্গে যুক্ত বিসর্গের সঙ্গে পরবর্তী শব্দের প্রথমে থাকা বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ব্যঞ্জন ধ্বনি এবং অন্তস্থ ব্যঞ্জন ধ্বনি কিংবা হ ধ্বনির সন্ধি হলে বিসর্গের স্থানে ওকার চলে আসবে। বোঝা গেল কি? তাহলে
বর্গের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম ব্যঞ্জন ধ্বনি, কিংবা অন্তস্থ ব্যঞ্জন ধ্বনি, কিংবা হ সাথে যখন সন্ধিটা হয় তখন সেই বিসর্গের স্থানে কি চলে আসবে? ওকার চলে আসবে। যেমন দেখুন সরোবর, সরবর। এবার কি আছে? রয়ের সাথে অর্থাৎ বিসর্গটার স্থানে অর্থাৎ রয়ের পরে কি আসছে? ওকারটা চলে এসছে। ঠিক প্রত্যেকটা ক্ষেত্রে তাই হয়েছে। যেমন ধরুন মন যোগ হর, দেখুন বিসর্গের স্থানে ওকারটা চলে এসছে। ঠিক একইভাবে মনোহর, ঠিক একইভাবে কিছু সদ্য যোগ জাত হচ্ছে সদ্যজাত। এরকমভাবে মন যোগ জ হলো মনোজ। এরকমভাবে অহ যোগ রাত্র হচ্ছে অহরাত্র। একইভাবে দেখুন হয়ের জায়গাতে হয়ের সাথে কি হচ্ছে? ওকার চলে এসছে বিসর্গের জায়গাতে। এইভাবেই পুরো যোগ হিত হলো পুরোহিত। তীর যোগ ধান হলো তীরোধান। ভূয় যোগ দর্শী হলো ভূয়দর্শী। যশ যোগ দা হলো যশোদা। সর যোগ জ হলো সরোজ। তপ যোগ বন হলো তপবন। নভ যোগ দীপ্ত হলো নভদীপ্ত। এটা হলো স্বরধ্বনির সাথে বিসর্গের মিলন। তাহলে কি আছে? স্বরধ্বনির সাথে বিসর্গের মিলন হচ্ছে, হলে পরে চলে আসছে ওকার। এবার বিসর্গের স্থানে র। বিসর্গের স্থানে র কি করে আসবে? এটাও একটা নিয়মের দ্বারা আলোচনা করে দেওয়া যাক। ধরুন প্রথম শব্দে থাকা অ, আ, ই, দীর্ঘি, অর্থাৎ প্রথম শব্দে থাকা অ মানে স্বরেয়, স্বরেয়া, রস্যি এবং দীর্ঘি মানে দীর্ঘই, এই চারটার সাথে কিংবা রস্য ধ্বনির সঙ্গে যুক্ত রজাত বিসর্গের, মনে রাখতে হবে এই যে বর্ণগুলো বলা হলো স্বরেয়, স্বরেয়া, রস্যই, দীর্ঘই এবং রস্য, ধ্বনির সঙ্গে যুক্ত রজাত বিসর্গের, রজাত বিসর্গ বলা হচ্ছে। রজাত বিসর্গ কি সেটা আমরা আগেই আলোচনা করেছি। তো রজাত বিসর্গের সঙ্গে পরবর্তী শব্দের প্রথমে থাকা কোনো স্বরধ্বনি, পরবর্তী শব্দ বলতেই পরের শব্দটার কথা, পরবর্তী শব্দটা বলতে এটা বোঝানো হচ্ছে এবং প্রথম শব্দ বলতে এটা বোঝানো হচ্ছে। তাহলে প্রথম শব্দে থাকা কি বলা হচ্ছে? প্রথম শব্দে থাকা স্বরেয়, স্বরেয়া, রস্যই, দীর্ঘই এবং রস্যু, এদের সাথে থাকা রজাত বিসর্গ। যেমন দেখুন দয়ের সাথে রস্যু বসে আছে, এটাকেই রস্য বলা হচ্ছে। রস্যের সাথে বিসর্গ, রজাত বিসর্গ বসে আছে। ঠিক আছে, তাহলে অ, আ, রস্যই, দীর্ঘই এবং উ ধ্বনির সঙ্গে যুক্ত রজাত বিসর্গের সঙ্গে পরবর্তী শব্দের প্রথমে থাকা কোনো স্বরধ্বনি বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ব্যঞ্জন ধ্বনি, মনে রাখবেন বর্গের তৃতীয়, পরে হচ্ছে এই যে পরবর্তী যে শব্দের প্রথমে থাকবে, পরবর্তী শব্দের প্রথমে কে থাকবে? বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ব্যঞ্জন ধ্বনি কিংবা অন্তস্থ ব্যঞ্জন ধ্বনির সঙ্গে সন্ধি হলে বিসর্গের স্থানে র চলে আসবে। এবার আগেরবার কি হলো? বিসর্গের স্থানে ও চলে আসছিল, এবার বিসর্গের স্থানে র চলে আসবে। বিসর্গটা যেখানে বসে থাকবে ঠিক তার স্থানে আমাদের র চলে আসবে। কখন? যখন প্রথমটাতে স্বরেয়, স্বরেয়া, রস্যই, দীর্ঘই এবং রস্যু সাথে রজাত বিসর্গটা থাকবে এবং পরবর্তী যে বর্ণটা শব্দটা রয়েছে তার প্রথম ধ্বনিটা কি হবে? প্রথম ধ্বনিটা হতে হবে বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ব্যঞ্জন ধ্বনি কিংবা অন্তস্থ ব্যঞ্জন ধ্বনি সঙ্গে সন্ধি হতে হবে, তবেই এই নিয়মটা কার্যকরী হবে। যেমন ধরুন দ রস্যু রয়েছে, এখানে এই রস্যুটাকে ধরা হচ্ছে, রস্যুর পরে রজাত বিসর্গ রয়েছে, রজাত বিসর্গ তার সাথে বর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ধ্বনি অথবা অন্তস্থ ব্যঞ্জন ধ্বনির সঙ্গে সন্ধি হলে পরে বিসর্গটার জায়গায় র চলে আসবে। যেমন এখানে বিসর্গটা রয়েছে, এটা দুহ ছিল, দুহ, তারপরে দেখুন লটা রয়েছে, লয়ের উপরে রেফ, তো এখানে বিসর্গের জায়গাতে র চলে আসছে, দুর্লভ। ঠিক একইভাবে দুহ যোগ লঙ্ঘ, দুর্লঙ্ঘ, বিসর্গের জায়গাতে রেফটা চলে এসছে। ঠিক একইভাবে নি যোগ বোধ, নির্বোধ। আশি যোগ বাদ, আশীর্বাদ, দেখুন আবার রেফ চলে এসছে। দুহ যোগ অদৃষ্ট, দূরদৃষ্ট। দুহ
যোগ অদৃষ্ট দূরদৃষ্ট। এবার দেখুন বিসর্গের জায়গাতে রটা বসেই রয়েছে, এখানে রেফ এসেছিল, এখানে কিন্তু র এসেছে। প্রাত যোগ আস, প্রাত রাস। দেখুন প্রাত যোগ আস লক্ষ্য করবেন, স্বরে আ রয়েছে, এখানে কি হচ্ছে আটা রয়ের সাথে গিয়ে বসেছে, আটা কিন্তু উঠে যায়নি, স্বরে আটা রয়েছে কিন্তু এখানে আকার হিসেবে রয়েছে, আর বিসর্গের জায়গাতে র চলে এসছে। এরকম একইভাবে অন্ত যোগ ইক্ষ, অন্তরিক। এরকমভাবেই নি যোগ ইক্ষণ, নিরীক্ষণ। এক জায়গাতেও কি হচ্ছে না, এটা কিন্তু উঠে যায়নি, এটা লক্ষ্য রাখবেন যে এগুলো উঠে যাচ্ছে না, এটা সাথে রয়ে যাচ্ছে। এখানে একটা মিস্টেক করেছি, এটা হবে দীর্ঘই। যেমন দেখুন অন্ত যোগ ইক্ষ, এটা দেখবেন দীর্ঘই রয়েছে, তাই এখানে দীর্ঘই চলে এলো। আবার এখানেও নি যোগ ইক্ষণ, এখানেও দীর্ঘই রয়েছে, তাই এখানে দীর্ঘই চলে আসছে রয়ের সাথে, অর্থাৎ রয়ের সাথে যুক্ত হচ্ছে পরে থাকা এই স্বরবর্ণগুলো। মনে রাখবেন এই যে স্বরবর্ণগুলো রয়েছে এগুলো রয়ের সাথে কিন্তু যুক্ত হচ্ছে। দূর, তাকে দেখুন রয়ের সাথে অটা যুক্ত হচ্ছে, দূর দৃষ্ট, দূরদৃষ্ট। প্রাত যোগ আস, প্রাতরাস, অন্তরিক, নিরীক্ষণ। এবার নি যোগ উদ্বেগ। এবার দেখুন পরে কি আছে, স্বরবর্ণ উ রয়েছে, এবার রটা যে বিসর্গের জায়গায় যে রটা চলে এলো সেই রয়ের সাথে কিন্তু রস্যুটা যুক্ত হয়ে গেল, নিরুদ্বেগ। বাকিটা সেম। এগুলো মাথায় রাখুন, যখন পড়বেন অবশ্যই এগুলোকে লক্ষ্য করবেন কি হচ্ছে। জ্যোতি যোগ ইন্দ্র, জ্যোতিরিন্দ্র। এবার বিসর্গের জায়গাতে র এলো, এবার পরবর্তী বর্ণ শব্দটাতে কি ছিল, রস্যই ছিল, তাই এখানে রস্যিকার চলে এসছে, জ্যোতিরিন্দ্র। অন্ত যোগ আত্মা, অন্তরাত্মা। অন্ত যোগ আত্মা, অন্তরাত্মা। আবার র এসছে, রয়ের সাথে আকারটা গিয়ে বসেছে, অন্তরাত্মা, এটা আকার। এরকম স যোগ গত, স্বরগত। আবার বিসর্গের জায়গাতে র চলে এসছে কিন্তু এবার রেফ হিসেবে। তাহলে রটা তো বুঝে গেলাম, বিসর্গের স্থানে র আসছে। এবার নেক্সট আসা যাক, বিসর্গের স্থানে তিনটে স আছে আমাদের ব্যঞ্জনধ্বনিতে। আমরা জানি যে তালবস্য, মধ্যাহ্নস্য এবং দন্তাস্য, তিনটে স রয়েছে। তাহলে বিসর্গের স্থানে এবার স আসবে। এবার যেহেতু তিনটা স আছে তাই নিয়মগুলোকে আমি একটু লিখে দিয়েছি, আমরা আগের নিয়মগুলো লেখার সময় পাইনি, ঠিক আছে। তো যেহেতু তিনটে স আছে আমাদের, তাই তিনটে সয়ের আলোচনাটা একটু বিশ্লেষণ করে দিয়েছি এখানে, দেখে নিন, ভালো মতন লক্ষ্য করবেন কি হচ্ছে। তালবস্যের ক্ষেত্রে কি হচ্ছে, প্রথম শব্দের শেষে, প্রথম শব্দ বলতে কি বুঝিয়েছি, এটাকে প্রথম শব্দ বলতে এটা বোঝানো হচ্ছে, অবশ্যই মাথায় রাখবেন। প্রথম শব্দের শেষে থাকা বিসর্গের, অর্থাৎ প্রথম শব্দের শেষে থাকা বিসর্গের সাথে পরবর্তী শব্দের প্রথমে থাকা, পরবর্তী শব্দের প্রথমে থাকা, অর্থাৎ পরবর্তী শব্দ হচ্ছে এটা, এই পরবর্তী শব্দের প্রথমে থাকা। এখন এখানে একটাই রয়েছে ধ্বনি, চ রয়েছে, অনেক সময় একটু বেশি থাকে, যেমন এখানে চর, এখানে ছিদ্র, এখানে ছেদ, তাহলে এখানে দুটো রয়েছে। তখন দুটো এখানে যে শব্দ রয়েছে তার প্রথমে থাকা বলতে এই চটাকে বোঝাচ্ছে, প্রথমে যে রয়েছে থাকা চ, কিংবা ছ ধ্বনির সন্ধি হলে বিসর্গের জায়গাতে তালবস্য স চলে আসে। অর্থাৎ প্রথম শব্দের শেষে থাকা বিসর্গের সাথে পরবর্তী শব্দের প্রথমে থাকা চ কিংবা ছ, অর্থাৎ চ কিংবা ছ যদি থাকে তাহলে কি হচ্ছে, বিসর্গের জায়গাতে তালবস্য হয়। মানে দেখুন পুনঃ যোগ চ, এখানে বিসর্গ রয়েছে এবং পরবর্তী শব্দের প্রথম বর্ণটি রয়েছে চ, তাই পুনশ্চ, অর্থাৎ তালবস্য চলে এসেছে। এবং মাথায় রাখবেন যে সেই তালবস্যটা যে আসবে সেটা চ বা ছয়ের সাথে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ যুক্ত হয়ে তারপরেই বসবে এখানে। যেমন পুনঃ যোগ চ, পুনশ্চ, তালবস্যটা চয়ের সাথে যুক্ত হয়ে বসছে। নি যোগ ছিদ্র, নিশ্ছিদ্র। তারপর দেখুন নব যোগ চর, নভশ্চর। তারপরে শির যোগ ছেদ, শিরশ্ছেদ। এই একইভাবে মধ্যাহ্নস্য। এবার প্রথম শব্দের শেষে থাকা, আবার বলছে প্রথম শব্দের শেষে থাকা বিসর্গের সাথে পরবর্তী শব্দের প্রথমে থাকা, একই কথা বলা হয়েছে দুটোতে, খালি কি হচ্ছে যে
পরবর্তী শব্দের যে প্রথমে, এটাতে ছিল পরবর্তী শব্দের প্রথমে চ বা ছ থাকবে, এখানে কি হচ্ছে পরবর্তী শব্দের প্রথমে ট কিংবা ঠ থাকবে। তাহলে কি হবে, তাহলে সন্ধি যখন হবে তাদের, তখন বিসর্গের স্থানে মধ্যাহ্নস্ব চলে আসবে। যেমন চতুঃ যোগ টয়, চতুষ্টয়, চতুঃ যোগ টয়, দেখুন ট রয়েছে। তারপরে দেখুন নি যোগ ঠুর, অর্থাৎ বিসর্গের পরে ঠ রয়েছে, তো নিষ্ঠুর, মধ্যাহ্নস্ব আসছে। ধনু যোগ টঙ্কার, ধনুষ্টঙ্কার। বোঝা গেল? নেক্সট যাওয়া যাক। নেক্সট কি রয়েছে, প্রথম শব্দে থাকা ই কিংবা রস্য, অর্থাৎ রস্যই কিংবা রস্য ধ্বনির সাথে যুক্ত বিসর্গের সাথে পরবর্তী শব্দের প্রথমে, এই আমি এখনও এটাও চলছে মধ্যাহ্নস্বর নিয়ম, অর্থাৎ মধ্যাহ্নস্বরটা কখন কখন হয় সেটাই বোঝানো হচ্ছে। এটা মধ্যাহ্নস্বরের আরেকটা নিয়ম রয়েছে, তাই সেটাও আলোচনা করা হচ্ছে। তো বলা হচ্ছে রস্যই কিংবা রস্যু ধ্বনির সাথে বিসর্গ যে বসে থাকবে, দেখুন রশ্মির সাথে বিসর্গ বসে রয়েছে, নি নয়ের পরে কিন্তু রশ্মিটা রয়েছে, তাই সেটাকে ধরতে হবে। নয় প্রথমে কি রয়েছে, নয়ের পরে রশ্মি নি, তাই ইটা পরে এবং বিসর্গ, তাই রস্যই কিংবা রস্যুর ধ্বনির সাথে যুক্ত বিসর্গের সাথে পরবর্তী শব্দের প্রথমে ক, খ, প কিংবা ফ ধ্বনির সন্ধি হলে বিসর্গের সাথে মনে রাখবেন মধ্যাহ্নস্ব হয়। যেমন বিসর্গের সাথে নয়, বিসর্গের স্থানে হবে, এটা বিসর্গের স্থানে। যেমন দেখুন নিষ্প্রভ, তাহলে কি হচ্ছে, বিসর্গের স্থানে মধ্যাহ্নস্বটা চলে এলো এবং পরবর্তী পয়ের ফলাটা যুক্ত হয়ে গেছে মধ্যাহ্নের সাথে, নিষ্প্রভ। দুঃ কর্ম হচ্ছে দুষ্কর্ম, ফল হচ্ছে নিষ্ফল, চতুর যোগ কোণ হচ্ছে চতুষ্কোণ। সবসময় মনে রাখবেন একটা জিনিস, যে যখনই বিসর্গটা উঠছে তার বদলে কি আসছে, বিসর্গস্থানে মধ্যাহ্নস্বটা এলো এবং মধ্যাহ্নস্বটা পরবর্তী বর্ণের প্রথম ধ্বনিটার সাথে যুক্ত হয়ে গেছে, পরবর্তী প্রথম ধ্বনিটার সাথে যুক্ত হয়েছে মধ্যাহ্নস্বটা, মধ্যাহ্নস্ব যুক্ত হয়ে গেছে ফয়ের সাথে, মধ্যাহ্নস্ব যুক্ত হয়ে গেছে কয়ের সাথে, তাহলে চতুষ্কোণ, দুষ্কর্ম, নিষ্প্রভ এবং নিষ্ফল। এবার আসা যাক দন্তাস্বতে। দন্তাস্বের ক্ষেত্রে একই নিয়ম যাবে, যেমন প্রথম শব্দের শেষে থাকা বিসর্গের সাথে পরবর্তী শব্দের প্রথমে থাকা ত কিংবা থ, সেই একই নিয়ম আগের মতনই। বিসর্গের সাথে কি রয়েছে, পরবর্তীতে ত অথবা থ রয়েছে, অর্থাৎ ত অথবা থ থাকলে, থ ধ্বনি থাকলে তার সন্ধি হলে বিসর্গের স্থানে কি হবে, দন্তাস্ব চলে আসবে, বিসর্গের স্থানে দন্তাস্বটা চলে আসবে। যেমন ইত যোগ তত, ইত যোগ তত বিসর্গ রয়েছে, তারপরে ত রয়েছে, তাই কি হচ্ছে, বিসর্গের স্থানে দন্তাস্বটা চলে এসছে এবং সেটা পরবর্তী তয়ের সাথে যুক্ত হয়ে গেছে, তাহলে ইতস্তত। দুহ যোগ তর, দুস্তর, বিসর্গের স্থানে দন্তাস্ব এবং পরবর্তী তয়ের সাথে সেটা যুক্ত হয়েছে। নিহ যোগ তার, নিস্তার। মন যোগ তত্ত্ব, মনস্তত্ত্ব। এই দন্তাস্বরই মধ্যাহ্নস্বরের মতন আরেকটা নিয়ম রয়েছে, যেমন দেখুন প্রথম শব্দে থাকা অ কিংবা আ ধ্বনির সাথে, আবার দেখুন এখানে ম রয়েছে, সেই একইভাবে আগের মতনই, এখানে কিন্তু অ বা আ নেই, কিন্তু মটাকে যদি একটু টানা যায়, সুরের মতন করে ম বলা যায়, তবে দেখুন ময়ের পেছনে অটা রয়েছে, তাই সেই অ বা ম এইভাবেই ম বা আটা থাকে, তাই তার কথা বলা হচ্ছে। তাই প্রথম শব্দে থাকা অ কিংবা আ ধ্বনির সাথে যুক্ত বিসর্গের সাথে পরবর্তী শব্দের প্রথমে থাকা ক, খ, প বা ফ, অর্থাৎ এটার সাথে একই নিয়ম রয়েছে। ক, খ, প এবং ফ ধ্বনির সন্ধি হলে বিসর্গের স্থানে দন্তাস্ব ধ্বনি হয়, বিসর্গটার স্থানে দন্তাস্ব চলে আসবে যদি কিনা অ বা আ, অর্থাৎ স্বরেয় বা স্বরেয়ার সাথে বিসর্গ রয়েছে এবং পরবর্তী শব্দটির প্রথমে ক, খ, প বা ফ ধ্বনির যদি সন্ধি হয়, তবে বিসর্গের স্থানে কি আসবে, দন্তাস্ব আসবে এবং পরবর্তী সেই ক, খ, প বা ফ এর সাথে দন্তাস্বটা যুক্ত হয়ে যাবে। যেমন ধরুন নমঃ যোগকার, নমস্কার, বাচ যোগ পতি, বাচস্পতি, দেখুন পয়ের সাথে দন্তাস্বটা যুক্ত হয়েছে।
তিরঃ যোগকার তিরস্কার, অর্থাৎ এখানে বিসর্গে যায় দন্তাস্য এলো এবং সেটা কয়ের সাথে যুক্ত হয়ে গেছে তিরস্কার। পুরঃ যোগকার, বিসর্গে যায় দন্তাস্য এলো এবং কয়ের সাথে যুক্ত হলো পুরস্কার। তাহলে বন্ধুরা এখানেই আমার আজকের ক্লাসটি শেষ হলো। কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, জানাবেন। এবং বিসর্গ সন্ধি এখানেই শেষ নয়, এরপরও রয়েছে কিছু নিয়ম, তাই সেগুলো আমি আমার পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাই আপনারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখতেও পারেন। তাহলে পরবর্তী ক্লাসে যেগুলো আলোচনা হবে তাহলে আপনারা সেগুলো পেয়ে যাবেন। তাই অনুগ্রহ করে সাবস্ক্রাইবটি করবেন। ধন্যবাদ বন্ধুরা।